আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইতিহাসের বৃহত্তম জমায়েতে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়, জানাজার নামাজে সারা দেশের লাখ লাখ মানুষের অংশগ্রহণ। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়ার দাফন, শোক সাগরে পুরো দেশ। গণতন্ত্রের সংগ্রামে আপসহীন নেত্রীর প্রতি প্রধান উপদেষ্টা ও সর্বস্তরের শ্রদ্ধা, তারেক রহমানের কাছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের শোক বার্তা। ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র পেয়ে সন্তুষ্ট রংপুরের শীতার্ত ও ছিন্নমূল মানুষ, তাদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান। এবং নিজস্ব রূপ আর নৈসর্গিক সৌন্দর্য নিয়ে বাংলার প্রকৃতিতে চলছে শীতকাল, জীববৈচিত্র্য ও মানুষের জীবন জীবিকায় নববাস্তবতা ও চ্যালেঞ্জ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। দেশের ইতিহাসের বৃহত্তম জমায়েতে শ্রদ্ধা ভালোবাসায় চিরবিদায় নিলেন বেগম খালেদা জিয়া। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের জানাজার নামাজ পরিণত হয় জনসমুদ্রে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জানাজার নামাজ শুরুর আগে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য দোয়া চান। পরে বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। রাহুল রায়ের রিপোর্ট। বেগম খালেদা জিয়ার শেষ যাত্রা শুরু হয় গুলশানে তার নিজ বাড়ি থেকে। 1991 সালে যেই জাতীয় সংসদের সদস্য হওয়ার পর হয়েছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। গুলশানের প্রিয় বাড়ি থেকে সেই সংসদ ভবনে এলো তার মরদেহ। স্বামীর আকস্মিক মৃত্যু, রাষ্ট্র ক্ষমতার কঠিন বাস্তবতা কিংবা রাজনৈতিক ষড়যন্ত্র সবকিছু জয় করে যিনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন, শক্ত করে আঁকড়ে ধরেছিলেন মানুষের হাত, তিনি বেগম খালেদা জিয়া। সমৃদ্ধির লক্ষ্যে গৃহীত তার কর্মসূচি ছিল অসংখ্য। 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার নামাজে সারা দেশ থেকে এসেছিল লাখ লাখ মানুষ। বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ফিরে এলো সেই ইতিহাস। আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ইতিহাসের সবচেয়ে বড় জমায়েত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন জানাজার নামাজে। এর আগে মার জন্য সবার কাছে দোয়া চান তারেক রহমান। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতা, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, দেশের বাইরে থাকা আসা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি এবং কূটনীতিকরাও শামিল হন নামাজে জানাজায়। আল্লাহু আকবার। লাখ লাখ মানুষের অশ্রুসজল চোখ আর দোয়ায় বেগম খালেদা জিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধায় এই জনসমুদ্রেই যেন দেশের এক নতুন অধ্যায়ের শুরু। কারাগারের দেয়াল, অসুস্থ শরীর, নিঃসঙ্গ রাত, কোনো কিছুই দমাতে পারেনি তাকে। কারণ তিনি জানতেন তার পেছনে রয়েছে এমন অগণিত মানুষ যাদের আশার আলো তিনি। তার দৃঢ় ব্যক্তিত্ব আর নেতৃত্বের কারণে ভক্ত সমর্থকরা তাকে ডাকেন আপসহীন নেত্রী, দেশের নেত্রী। কেউ কেউ আবার বলেন গণতন্ত্রের মাতা। এ কথা বলাই যায়, এই মহাকালের শেষ নেই। আগামীর গণতন্ত্রের যাত্রায় এক প্রেরণার নাম বেগম খালেদা জিয়া। নামাজে জানাজা শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে।
1981 সালের 30 মে শহীদ হন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আর 2025-এর 30 ডিসেম্বর মৃত্যু বেগম খালেদা জিয়ার। স্বামীর কবরের পাশেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় বেগম খালেদা জিয়াকে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর শ্রদ্ধা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একে একে শ্রদ্ধা জানান সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান। জাতীয় সংসদের পক্ষে শ্রদ্ধা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। ভিগলে বেজে ওঠে বিদায়ী সুর। এরপর সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। ইয়া রাব্বাল আলামিন, তার পরকালীন জীবনকে আপনি শান্তিময় করে দিন। জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আপনি দান করুন। ইয়া রাব্বাল আলামিন, কবরের সওয়াব আপনি সহজ করে দিন। তার কবরকে আপনি। বেগম খালেদা জিয়া, যিনি এই দেশ ছেড়ে কখনোই যেতে চাননি, দেশের মাটিই হলো তার শেষ ঠিকানা। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বিদায় আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ শুরুর আগে সবার কাছে মায়ের জন্য দোয়া চান তিনি। জানাজায় অংশ নেওয়া লাখো মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাজনীতিতে আসা অনেকটা আকস্মিক হলেও দেশের প্রয়োজনে বেগম খালেদা জিয়া নিজেকে করে তুলেছিলেন অপরিহার্য। জানাজার আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরতে গিয়ে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেছেন, দেশ ও বিদেশি কোনো অপশক্তির কাছে মাথা নত করেননি খালেদা জিয়া। অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসায় শেখ হাসিনা সরকার কারাগারে পাঠানোর পর প্রয়োজনীয় চিকিৎসার অভাবে অসুস্থ হয়ে পড়েন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। নাজিব বেগের রিপোর্ট। তারপর দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপারসনের দায়িত্ব। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের আগে দেশের এই রাজনৈতিক কিংবদন্তির জীবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন দীর্ঘদিনের রাজনৈতিক সহচর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আসতে শুরু করে আন্তরিক শোক বার্তা। বেগম জিয়ার জীবনের নানা দিক তুলে ধরে তিনি বলেন, দেশের ক্রান্তির লগ্নে নেতৃত্ব দেওয়ার জন্য খালেদা জিয়ার আবির্ভাব ছিল সময়ের দাবি, আর সে দায়িত্ব তিনি পালন করেছেন সাহসিকতার সঙ্গে। উঠে আসে দেশের স্বার্থে বেগম জিয়ার আপসহীনতার প্রসঙ্গ। দেশ ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় চির আপসহীন দেশনেত্রী দেশ বিদেশের কোনো অপশক্তির সামনে কখনো মাথা নত করেননি। কোনো প্রলোভন, কোনো ষড়যন্ত্র বা হুমকি
তাকে তার জীবনের শেষ দিন অবধি আপোষের পথ বেছে নিতে বাধ্য করতে পারেনি। তিনি বরাবর থেকে গেছেন দেশের মানুষের পাশে। তিনি বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই। বিএনপির এই নেতা অভিযোগ করেন, রাজনৈতিক পথপরিক্রমায় বারবার প্রতিহিংসার শিকার হতে হয়েছে বেগম জিয়াকে। ফাঁসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে 2 বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন। সমগ্র দেশবাসী সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। দেশের প্রতি খালেদা জিয়ার পরম মমত্বের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নজরুল ইসলাম খান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষ আমার সব কিছু। চিরচেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, নারী শিক্ষা, দেশের সার্বিক উন্নয়নে সবার কাছে অনন্য হয়ে থাকবেন বেগম জিয়া। কখনো মাথা নত করেননি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আইয়াজ সাদিক, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওন পোডিয়েন ধুঙ্গেল। জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শোকবার্তা হস্তান্তর করেন তারা। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান, নেপাল ও ভুটানের প্রতিনিধিরা। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় এসে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ভারতের শোক বার্তা হস্তান্তর করেন ডক্টর এস জয়শঙ্কর। জাতীয় সংসদ ভবনে তারেক রহমানকে সহমর্মিতা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সর্দার আইয়াজ সাদিক। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সাক্ষাৎ করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিওন পোডিয়েন ধুঙ্গেল। এ সময় প্রতিবেশী দেশ নেপাল ও ভুটানের শোক বার্তা তারেক রহমানের হাতে হস্তান্তর করেন। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ এবং তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের ঘোষিত রাষ্ট্রীয় শোকের দ্বিতীয় দিন আজ। রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচির অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনগুলোয় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। রংপুরে তীব্র শীতে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র পেয়ে হাসি ফুটেছে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মুখে। নতুন বছরের প্রথম দিনে শীতবস্ত্র পেয়ে ট্রাই ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুবিধাভোগীরা। উত্তরের শীত মোকাবেলায় পিছিয়ে থাকা এসব মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেইনা লাভলির রিপোর্ট। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে রংপুরের জনজীবন। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসায় তীব্র শীতে গতি হারিয়েছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। বিরূপ আবহাওয়ায় অসচ্ছল ছিন্নমূল মানুষের মাঝে গত 2 দশকেরও বেশি সময় ধরে উষ্ণতা ছড়াতে ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি চলছে।
রংপুর সিটি কলেজ মাঠে নগরীসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। খুব ঠান্ডা, ঘর থেকে বাইরে হওয়া যায় না। কম্বলটা পাইলাম, ভালো লাগতেছে। গরিব মানুষ কিনতে পারে না। আমরা কম্বলটা পাইলে ভালো হইবে, তাহলে একটু আরামে ঘুমাম। শীতকালে কাম কাজ নাই, কোনো কর্ম নাই, আমি কম্বলটা পাচ্ছি, খুব ভালো হয়েছে। ট্রাই ফাউন্ডেশন থেকে কম্বল বিতরণ করতে আমাদের শীতের জন্য এই জায়গায় কম্বল দিলে ধন্যবাদ দেওয়া গেল। এবার যদি দিয়েছে কম্বল, এরকম যেন প্রতিবারে যেন দেয়, গরিব মানুষের জন্য সুবিধা হয় ঠান্ডার মধ্যে। ট্রাই ফাউন্ডেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশিষ্ট জনেরা। এই সময়ে এ ধরনের একটি শীতবস্ত্র বিতরণের অনুষ্ঠান আমি মনে করি যে এটি খুবই ভালো একটি উদ্যোগ। আপনারা এই উদ্যোগে দেখে বিত্তশালী যারা আছেন তারা উৎসাহিত হবেন এই প্রত্যাশা করি। ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাবো। একেবারে যখন চরমভাবে মানুষ কষ্টে ভুগছে, শীতে কাঁপছে, সেই সময় এই ট্রাই ফাউন্ডেশন শীতবস্ত্র নিয়ে উপস্থিত হয়েছেন হতদরিদ্র শীতার্ত লোকজনদের মাঝে। 27 তারিখ থেকে আবহাওয়া বৈরী, তো এই বৈরী আবহাওয়ায় একদম প্রথম দিন থেকেই যে উদ্যোগটি, এটি একটা খুবই উপযুক্ত সময়। আমার বিশ্বাস যে এই উদ্যোগটি আমাদের যারা এই শীতে যারা কষ্ট পাচ্ছেন তাদেরকে এই কষ্ট লাঘব করবে। শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সামর্থ্যবান মানুষদের এগিয়ে আসার আহ্বান সচেতনদের। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। কুয়াশার চাদর মোড়ানো ভোর, শিশির ভেজা মাঠ, পরিযায়ী পাখির কলতান আর শীতের আদিগন্ত ফসলের মাঠ। বছর ঘুরে শীত এলে বাংলাদেশের প্রকৃতি কথা বলে নিজস্ব রূপ আর ভাষায়। শান্ত মায়াবী নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি জীববৈচিত্র্য ও মানুষের জীবন জীবিকায় এই ঋতু বয়ে আনে নববাস্তবতা ও চ্যালেঞ্জ। শীতের প্রকৃতি নিয়ে বিস্তারিত মুশাহিদ রনির রিপোর্টে। পাখির ডাক যখন বার্তা দেয় ভোর হয়েছে, তখনও প্রকৃতিতে অভেদ্য কুয়াশার চাদর। স্থবির প্রকৃতির বুক ফুঁড়ে উদিত সূর্য বার্তা দেয় ভিন্ন সৌন্দর্য ও বাস্তবতার। মাঠে মাঠে শিশির ভেজা ঘাস, ধানক্ষেতে নরম সোনালি আভা আর নদীর বুকে ভেসে থাকা কুয়াশায় প্রকৃতি ধরা দেয় শান্ত মায়াবী রূপে। খেজুর রসের মিষ্টি ঘ্রাণ আর টাটকা রস যেন শীতেরই নিজস্ব চিত্র। ক্ষেতের আল ধরে হাঁটলে দেখা যায় শীতকালীন নানা সবজি। শীতে শুধু প্রকৃতির রূপই বদলায় না, বরং বৃদ্ধি করে প্রাণের আনাগোনাও। দেশের হাওর বাওর, খালবিল আর নদীর চরগুলোতে ভিড় জমায় লাখো পরিযায়ী পাখি। নানা প্রজাতির জলচর পাখির ডাক আর ডানা ঝাপটানোয় জীবন্ত হয়ে ওঠে নিসর্গ। বন্যপ্রাণীর জীবনেও শীতের প্রভাব স্পষ্ট। বনাঞ্চলে হরিণ, শেয়াল কিংবা খরগোশ দিনের আলোয় বেশি সক্রিয় হয়ে ওঠে। সুন্দরবনের কেওড়া আর গরান বনের ফাঁকে ফাঁকে শীতের নরম আলো প্রকৃতিকে দেয় এক প্রশান্ত রূপ। তবে শীতের সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে থাকে করুণ বাস্তবতা। ছিন্নমূল মানুষের জীবনে শীত বয়ে আনে কঠিন চ্যালেঞ্জ। তবুও প্রকৃতির নিয়মে শীত যেমন আসে, তেমনি আবার চলেও যায়, রেখে যায় স্মৃতি, ছবি আর একরাশ অনুভূতি। মুশাহিদ রনি, চ্যানেল আই। দর্শক, শীতের প্রকৃতি নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এখন বিদেশেও বাংলাদেশিদের বসতবাড়ির আঙিনায় কৃষির তৎপরতা চোখে পড়ে। সারা পৃথিবীতে প্রবাসী বাঙালিদের কাছে বাড়তি চাহিদা হয়ে উঠেছে একখণ্ড আঙিনা কৃষি। প্রতিকূল পরিবেশেও তারা নিজের হাতে ফলাচ্ছেন নানান রকম দেশীয় ফল ফসল। আমেরিকার আলবানির এমনই এক উদ্যোগের কথা জানাচ্ছেন শাইখ সিরাজ। আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের আলবানি শহরের কেন্দ্রস্থল নর্থ অ্যালেন স্ট্রিটের শান্ত এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি বাংলাদেশি পরিবারের বসত বাড়ি। এই বাড়িটি মিজানুর রহমান এবং নূরে হাবিবা স্নিগ্ধা দম্পতির। গত কয়েক বছর ধরে তারা বাড়ির আঙিনায় বাস্তবায়ন করছেন কৃষিকাজের স্বপ্ন। এই যে চিচিঙ্গা, এটা হচ্ছে ঝিঙার গাছ, এখানে কচুর শাক আছে, এই যে বরবটি ধরে আছে, এগুলো হচ্ছে পার্পল সিম। আপনার এই আঙিনা কৃষি করছেন কত বছর ধরে? যখন আলবানিতে আমার নিজস্ব বাড়ি হয়েছে, আমি তখন থেকে আমার ব্যাকইয়ার্ডে ফসল ফলানো শুরু করেছি। গৃহবধূ স্নিগ্ধা জেনে বুঝে অত্যন্ত পরিকল্পিতভাবে করছেন কৃষির এই চর্চা। চারাই বলি বা বীজি বলি,
এগুলো কি লোকাল মার্কেটে ওখানে পান আলবানিতে? বাঙালি যে সব গ্রোসারি গুলো আছে ওখানে আপনার চারা পাওয়া যায়, এবং হচ্ছে ফার্ম গুলো যেগুলো আছে ফার্ম থেকেও আমরা চারা নিয়ে আসি। আগেও পাওয়া যেত নাকি এটা ইদানিং কালে বেড়েছে পাওয়া? ইদানিং কালে বেড়েছে, এই 2-3 বছর এরকম। কৃষি জাতীয় যত প্রতিবেদন আছে বলেন, অনুষ্ঠান বলেন, এগুলো দেখার মাধ্যমে আরো মানুষ উদ্বুদ্ধ হয়েছে। স্ত্রীর এই আগ্রহকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে পাশে আছেন তার স্বামী মিজানুর রহমান। আমরা তো বাংলাদেশি মানুষ, কৃষি ছাড়া আমরা অনেক দূরে থাকতে পারবো না। রাস্তা দিয়ে হাঁটলেই যদি দেখা যায় যে সবজির কোনো একটা কুমড়া গাছ বা লাউ গাছ বা এমন কোনো গাছ দেখলেই ধরে নিতে হবে যে 90% যে এটা হচ্ছে বাঙালি। প্রবাসের ভিন্ন মাটিতে বাঙালিরা প্রমাণ করেছেন কৃষি শুধু পেশা নয়, এটি আত্মপরিচয়েরও অংশ। গার্ডেনে মায়ের সাথে কাজ করো? শাইখ সিরাজ, চেন্নাই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটিও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার বিপিএল টি-20 ক্রিকেট প্রসঙ্গ। দুদিন বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর খেলা। মাঠে নামবে সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 4 দলের 2টি ম্যাচ হবে যথাক্রমে দুপুরে 1টা ও সন্ধ্যা 6টায়। দুপুরে স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে ঢাকা। 2 ম্যাচে 1 জয় ও 1 হারে স্বাগতিকদের অবস্থান টেবিলের 5-এ। আর একটি মাত্র ম্যাচ খেলে জয় তুলে নেওয়া ঢাকা আছে টেবিলের 4 নম্বরে। অন্যদিকে সন্ধ্যায় মুখোমুখি হবে রংপুর ও রাজশাহী। 3 ম্যাচে 2 জয় পাওয়া রাজশাহী রয়েছে টেবিলের শীর্ষে, আর 1 ম্যাচ খেলে জয় পাওয়া টেবিলের অবস্থানে আছে রংপুরের অবস্থান 2 নম্বরে। দর্শক, দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। টি-20 বিশ্বকাপ সামনে রেখে আফগানিস্তানের স্কোয়াড ঘোষণা। 15 সদস্যের চূড়ান্ত দলের নেতৃত্বে রশিদ খান। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। এবার কৃষি সংবাদ। গাইবান্ধার চরাঞ্চলে চারণভূমি থাকায় ভেড়া পালন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন চরে স্বল্প আয়ের পরিবারের নারীরা ভেড়া পালনে যুক্ত হচ্ছেন। ভেড়াগুলো দুর্যোগ সহনশীল ও রোগবালাইয়ে কম আক্রান্ত হওয়ায় লালন পালনে খরচ কম হয়। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে তাফিমুল ইসলামের রিপোর্ট। বন্যা, খরা এবং নদী ভাঙনের মতো নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও গাইবান্ধা জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সদরঘাটা উপজেলার চরগুলোতে 1 লাখেরও বেশি পরিবারের বসবাস। বর্ষার চরাঞ্চলে পানি থাকলেও বছরের বেশিরভাগ সময় বিস্তীর্ণ চরণভূমি পড়ে থাকে। এসব চরণভূমি ভেড়া পালনে উপযোগী হওয়ায় ভেড়া পালন সম্প্রসারিত হচ্ছে। ভেড়া মনে করেন যে কালায়ের ভুসি মুসি ঘাস পাতা যা দিবেন তাই খাবো। আবার এই যে ছাগল বাসকুস করে। ওই ভেড়ার থেকে 1টার থেকে 5টা হয়েছে, 5টা বেচা কিনে আমরা উন্নতি করি। 5টা ভেড়া হইলো 4টা বেচে একটা গরু কিনলাম। আর যত্ন করে আই বাই হয়, ধরেন যে বেচা কিনি করে আমরা সংসারও খাটাই, ধরেন যে ওদের বিক্রি করে দেন যে আমরা আবাদ মৌসুম করি। দুর্যোগ সহনশীল ও রোগবালাই কম হওয়ায় চরের নারীদের মাঝে ভেড়া পালনে আগ্রহ বেড়েছে। বাজারে ভেড়ার চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন তারা। 4-5 মাসে বাচ্চা দেয়, 3-4টা করে বাচ্চা হয়। ভেড়া পালনে একটু লাভ বেশি, আবার ফলনও বেশি। বিশেষ প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে উন্নত জাতের ভেড়া পালনের প্রশিক্ষণ সহ নানাভাবে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ভেড়া চাষকে অনুকরণীয় হিসাবে করতে এই চরের পাশাপাশি কিন্তু গাইবান্ধার কুড়িগ্রাম অন্যান্য যে চরগুলো আছে সেই চরগুলোতে ভেড়া লালন পালন অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। ভেড়া লালন পালন ও রোগবালাইয়ের বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভ্যাকসিনের ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনার কথাও জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। ভেড়া এবং ছাগল পালনের প্রবণতাটা বেশি। চরে যেহেতু প্রচুর জায়গা আছে, প্রাকৃতিক পরিবেশ আছে, ঘাস আছে, বিশেষ করে গ্রেজিং ল্যান্ড আছে, মানে চরে খেতে পারবে। এতে কিন্তু খামারি 2 দিক দিয়ে লাভবান হবে। চরে ভেড়া পালনে যুক্ত হয়ে স্বল্প আয়ের নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হতে বড় ভূমিকা রাখছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ।
ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত উত্তরের জেলা গাইবান্ধা। শীতের প্রকোপে চরম দুর্ভোগে দরিদ্র ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। বিরূপ প্রভাব পড়েছে প্রকৃতিতেও। ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সৈয়দ মাদি হদিতের রিপোর্ট। সপ্তাহ ধরে সূর্যের দেখা নেই জেলার বেশিরভাগ এলাকায়। কুয়াশায় ঢেকে রয়েছে পুরো জনপদ। প্রচণ্ড ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। কাজকর্ম ব্যাহত হওয়ায় বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। আজকাল যা কুয়াশা বলে এটাই আজকে তাই বরফের মতো পড়ছে। মানে খুব শীতে মানে চরম এখন আর শীতকাল শীতে কোথায় কিনবো আর কি খাবো। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নারী, শিশু ও বৃদ্ধরা। আর শীতের তীব্রতা বাড়িয়ে চলছে। সাধারণ খেটে খাওয়া মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া বের হতে পারছে না। প্রচুর পরিমাণ শীত পড়ছে। এই 6-7 দিন পুরো টানা একবারে পুরোপুরি শীত পড়ছে। শীতজনিত রোগ মোকাবেলায় বাড়তি সতর্কতার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। যারা বয়োবৃদ্ধ আছে, 60 ঊর্ধ্বদের বয়স, তারা শ্বাসকষ্টজনিত নিউমোনিয়া, জ্বর, শ্বাসকষ্ট, বুক ব্যথা এই সমস্ত রোগে তারা আক্রান্ত হচ্ছে ঠান্ডাজনিত কারণ। সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয়দের। সৈয়দ মাদি হদিত, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ উপলক্ষে দল ঘোষণা করেছে আফগানিস্তান। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া এই আসরে আফগানদের নেতৃত্ব দেবেন লেগ স্পিন সুপারস্টার রশিদ খান। 15 সদস্যের চূড়ান্ত দলে ফিরেছেন বাঁহাতি পেসার ফজল হক ফারুকী ও অফ স্পিনার মুজিবুর রহমান। ইব্রাহিম জাদরানকে রাখা হয়েছে সহ অধিনায়ক হিসেবে। এছাড়া অলরাউন্ডার গুলবাদিন নাইব ও ডানহাতি পেসার নাভিন উল হককেও জায়গা পেয়েছেন স্কোয়াডে। দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মুজিবুর রহমানকে। বিশ্বকাপের আগে আফগানিস্তানের এই দলটি সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টি-20 সিরিজ। দর্শক, সংবাদের শেষ প্রান্তে তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইতিহাসের বৃহত্তম জমায়েতে বেগম খালেদা জিয়ার শেষ বিদায়। জানাজার নামাজে সারা দেশের লাখ লাখ মানুষের অংশগ্রহণ। রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়ার দাফন। শোক সাগরে পুরো দেশ। গণতন্ত্রের সংগ্রামে আপসীন নেত্রীর প্রতি প্রধান উপদেষ্টা ও সর্বস্তরের শ্রদ্ধা। তারেক রহমানের কাছে বিভিন্ন দেশের প্রতিনিধিদের শোক বার্তা। ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র পেয়ে সন্তুষ্ট রংপুরের শীতার্ত ছিন্নমূল মানুষ। তাদের পাশে দাঁড়াতে বিত্তমানদের প্রতি আহ্বান। এবং নিজস্ব রূপ আর নৈসর্গিক সৌন্দর্য নিয়ে বাংলার প্রকৃতিতে চলছে শীতকাল। জীববৈচিত্র্য ও মানুষের জীবন জীবিকায় নববাস্তবতা ও চ্যালেঞ্জ। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।